আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ম্যানেজমেন্ট এমসিকিউ সলভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্রের রাজুক উত্তরা মডেল কলেজের নির্বাচনী পরীক্ষার এমসিকিউগুলো আমরা সমাধান করব। ইনশাআল্লাহ আমরা এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের টেস্ট পেপারটা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রথম যে এমসিকিউটা রয়েছে রাজুক উত্তরা মডেল কলেজের 1 নম্বর এমসিকিউটা হচ্ছে বাজারজাতকরণ প্রসার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। এই ব্যবসার উপযোগ থেকে তোমাদের পরীক্ষায় একটা এমসিকিউ প্রতিবার এসে থাকে। আমরা একটু এই উপযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, ব্যবসা মোট 7 প্রকার উপযোগ সৃষ্টি করে। এক হচ্ছে তোমার ট্রেড। ট্রেড কি? ট্রেড হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করাকে ট্রেড বলা হয়। এই যে আমার হাতে যে কলমটা আছে, এটা যদি আমি তোমাকে বিক্রি করে দিই, এর মালিকানাটা কার হয়ে যাবে? তোমার হয়ে যাবে। তাহলে দেখো, ট্রেড কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আমি তোমাকে এটা বিক্রির মাধ্যমে মালিকানাটা পরিবর্তন হয়ে যাচ্ছে বা ব্যক্তিগত পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ট্রেড বা পণ্য ক্রয় বিক্রয় তোমার মালিকানাগত বা ব্যক্তিগত উপযোগ সৃষ্টি করে। ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে কে? বীমা। সময়গত বাজারজাতকরণ, তারপর হচ্ছে তোমার গুদামজাতকরণ হচ্ছে সময়গত, স্থানগত হচ্ছে পরিবহন, অর্থগত হচ্ছে ব্যাংক, এরপর হচ্ছে বাজারজাতকরণ বা বিজ্ঞাপন হচ্ছে তোমার জ্ঞানগত ও তত্ত্বগত উপযোগ সৃষ্টি করে। আমাদের যে প্রশ্নটা ছিল বাজারজাতকরণ প্রসার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, তাহলে আমরা বলতে পারি জ্ঞানগত বা তত্ত্বগত। এরপর রূপগত উপযোগ সৃষ্টি করে শিল্প। এখান থেকে তোমাদের অন্যভাবে প্রশ্ন আসতে পারে। দেখো, তোমাকে জানতে চাইতে পারে শিল্প কয় প্রকার উপযোগ সৃষ্টি করে। শিল্প কয় প্রকার উপযোগ সৃষ্টি করে? বাণিজ্য কয় প্রকার উপযোগ সৃষ্টি করে? তাহলে দেখো, শিল্প হচ্ছে আমাদের এই 1 প্রকার উপযোগটা সৃষ্টি করে। রূপগত উপযোগ শিল্প এই 1 প্রকার উপযোগ সৃষ্টি করে। এই 6 প্রকার উপযোগ সৃষ্টি করে হচ্ছে তোমার বাণিজ্য। তাহলে বাণিজ্য কয় প্রকার উপযোগ সৃষ্টি করে? বাণিজ্য হচ্ছে তোমার 6 প্রকার। তাহলে টোটাল ব্যবসা কয় প্রকার উপযোগ সৃষ্টি করে? ব্যবসা হচ্ছে তোমার টোটাল 7 প্রকার উপযোগ সৃষ্টি করে। তাহলে তোমাদের উপযোগ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, ইনশাআল্লাহ তোমরা করতে পারবা। বন্টনের ক্ষেত্রে মালিকানাগত বাধা দূর হয় কিভাবে? মালিকানাগত বাধা আমি একটু আগে আলোচনা করলাম। মালিকানাটা পরিবর্তন হয়ে যাবে কিসের মাধ্যমে? ট্রেডের মাধ্যমে, ট্রেড বা ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তাহলে আমাদের সঠিক উত্তর ক। মৌলিকীকরণ করা হয়। মৌলিকীকরণ কেন করা হয়? মৌলিকীকরণ করা হয় তোমার বিক্রি বৃদ্ধির জন্য, পণ্যর মান সংরক্ষণের জন্য। আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। পণ্যর মান নির্ধারণের জন্য নয়, পণ্যর মান নির্ধারণ করা হয় প্রমিতকরণের মাধ্যমে। প্রমিতকরণ। তাহলে দেখো, মৌলিকীকরণ কি? মৌলিকীকরণ মানে হচ্ছে তোমার পণ্য বা প্রোডাক্টের উপর তোমার একটা যে আবরণ দিয়ে ঢেকে রাখা হয়, পণ্য সৌন্দর্য বৃদ্ধি পায় এর ফলে, এবং হচ্ছে পণ্যটা সহজে নষ্ট হয় না। তাহলে পণ্যের উপরে পণ্যর মানটা সংরক্ষণের জন্য তোমার পণ্যর মানটা সংরক্ষণ এবং তোমার পণ্যটা সুন্দরের জন্য তোমার কি করা হয়? আবরণটা দেওয়া হয়। তাহলে সেটাকে আমরা বলবো মৌলিকীকরণ। এই মৌলিকীকরণের ফলে তোমার পণ্যর বিক্রয়টা বৃদ্ধি পায় এবং মান সংরক্ষণ হয়। আর পণ্যের মানটা নির্ধারণ করে প্রমিতকরণের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি মৌলিকীকরণের মাধ্যমে এই দুইটা ঘটে। সেজন্য আমাদের সঠিক উত্তর ক ও ক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1। এবার আসো, জাভেদ একজন আমদানিকারক। তিনি এই বছর শীতে পরিমাণ কম্বল থাইল্যান্ড থেকে আমদানি করেছিলেন, কিন্তু সংরক্ষণ পর্যাপ্ত জায়গা না থাকায় তিনি সামান্য লাভে কম্বল বিক্রি করেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। জাভেদ ব্যবসায়ের কোন বাধার সম্মুখীন হন? তিনি দেখো, জাভেদ কি করছে? থাইল্যান্ড থেকে কিছু কম্বল ক্রয় করছে অনেকগুলো, এবং সেগুলো তিনি সংরক্ষণের জায়গা না থাকার কারণে তিনি অল্প দামে কম লাভে বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। তাহলে আমাকে প্রশ্ন জানতে চাইছে তিনি কোন ধরনের বাধার সম্মুখীন হয়েছে। তিনি কি গুদামজাতকরণ, মৌলিকীকরণ, বাজারজাতকরণ প্রসার নাকি বীমাকরণ? দেখো, তিনি কিন্তু জায়গার অভাবে সংরক্ষণ করতে পারে নাই। তাহলে আমরা বলতে পারি তিনি গুদামজাতকরণ বাধার সম্মুখীন হয়েছে। সঠিক উত্তর গুদামজাতকরণ। সামাজিক পরিবেশের উপাদানসমূহ কী কী? সামাজিক পরিবেশের উপাদান কোনগুলো? সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি এবং হচ্ছে জাতীয় ঐতিহ্য। আর মানব সম্পদ এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান। অর্থনৈতিক। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? 2 ও 3। সঠিক উত্তর গ। দুইটি দেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? দুইটা দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি এটা কোন ধরনের? এটা হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশের উপাদান। আদালত কর্তৃক অংশীদারি ব্যবসার বিলোপ সাধন হতে পারে। আদালত কর্তৃক অংশীদারি ব্যবসাটা কীভাবে কেন তোমার বিলোপ সাধন ঘটে? দেখো, নির্দিষ্ট কাজ সম্পাদন শেষ হলে, কোনো অংশীদারের মৃত্যু হলে, কোনো অংশীদার দেউলিয়া হলে, নাকি অংশীদারগণ অবিরাম
চুক্তি ভঙ্গ করলে, দেখো আদালতে কেন যাওয়া হয় তোমার, যদি অংশীদাররা তাদের চুক্তি ভঙ্গ করে তখন কিন্তু এটা আদালতের মাধ্যমে অংশীদারি ব্যবসাটা কী হবে, বিলোপ সাধন হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে তোমার গ। এখান থেকে বিলোপ সাধন থেকে তোমাদের অন্যভাবে প্রশ্ন হবে। দেখো বিলোপ সাধনটা তোমার টোটালি কয়ভাবে হতে পারে? বিলোপ সাধনটা আমাদের 5 ভাবে হতে পারে। এক হচ্ছে, দেখো আমরা এটা কীভাবে মনে রাখবো, সকলের সম্মতিক্রমে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। এই লাইনটার মাধ্যমে আমরা তোমার অংশীদারি ব্যবসার বিলোপ সাধন সম্পর্কে মনে রাখতে পারবো। দেখো এক হচ্ছে সকলের সম্মতিক্রমে, 2 হচ্ছে তোমার বাধ্য হয়ে, 3 হচ্ছে বিশেষ কারণে, 4 হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে, কিসের মাধ্যমে? বিজ্ঞপ্তির মাধ্যমে। 5 হচ্ছে আদালতের নির্দেশে। তাহলে এই 5 ভাবে তোমার অংশীদারি ব্যবসার বিলোপ সাধন করতে পারে। এইখান থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন হবে। দেখো অংশীদারি ব্যবসার বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? অংশীদারি ব্যবসার বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে তোমার 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায়। কত ধারায়? 39 ধারায়। এবার আসো, সকলের সম্মতিক্রমে বিলোপ সাধনটা বলা হয়েছে কত ধারায়? এটা হচ্ছে বলা হয়েছে তোমার 40 ধারায়। আর বাধ্য হয়ে এই সম্পর্কে বলা হয়েছে 41 ধারায়, বিশেষ কারণে হচ্ছে তোমার 42 ধারায়, আর বিজ্ঞপ্তির মাধ্যমে এটা হচ্ছে 43 ধারায়, আদালতে গেলেন এটা হচ্ছে তোমার আদালতের মাধ্যমে হচ্ছে 44 ধারায়। তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারি অংশীদারি ব্যবসার বিলোপ সাধনটা 5 ভাবে হতে পারে। তোমার অংশীদারি ব্যবসার বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে 39 ধারায়, সকলের সম্মতিক্রমে 40, বাধ্য হয়ে 41, বিশেষ কারণে 42, বিজ্ঞপ্তির মাধ্যমে 43 এবং আদালতের মাধ্যমে 44 ধারায়। তাহলে এই 5 ভাবে তোমার অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন করতে পারে। এবার আসো, আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, জাহেদ তার 2 বন্ধুকে নিয়ে 2 বছর মেয়াদে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেন। তারা 3 জনেই অসীম দায় বহন করবেন। মেয়াদ শেষে মেয়াদান্তে তাদের 3 লক্ষ টাকা দেনা পরিশোধের প্রয়োজন পড়ে। চুক্তিতে এই সম্পর্কে কিছু উল্লেখ ছিল না। উদ্দীপকের ব্যবসাটি কোন ধরনের অংশীদারি ব্যবসা? দেখো এটা কি বলছে, তারা হচ্ছে অংশীদারি ব্যবসাটা 2 বছর মেয়াদের জন্য করছে। কয় বছর মেয়াদ? 2 বছর মেয়াদের জন্য। তাহলে 2 বছরের জন্য অংশীদারি ব্যবসাটা তারা কি করছে? গঠন করছে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। তাহলে যে অংশীদারি ব্যবসাটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয় সেটাকে কোন ধরনের অংশীদারি ব্যবসা বলা হয়? সেটাকে তোমার নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসা বলা হয়। চলো আমরা একটু অংশীদারি ব্যবসার প্রকারভেদ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে আসি। দেখো অংশীদারি ব্যবসাকে আমরা সাধারণত এই 2টি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা, 2 হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসা। এই সাধারণ অংশীদারি ব্যবসা কোনটা? যে অংশীদারি ব্যবসা সকল সদস্যের দায় অসীম সেটাকে আমরা বলবো সাধারণ অংশীদারি ব্যবসা। আর সীমিত অংশীদারি ব্যবসা কোনটা? যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তোমার অসীম দায় বিশিষ্ট অংশীদারদের পাশাপাশি সসীম দায় বিশিষ্ট অংশীদার থাকে সেটাকে আমরা বলবো সীমিত অংশীদারি ব্যবসা। এই সাধারণ অংশীদারি ব্যবসার আইন হচ্ছে 1932 সালের 12টি অংশীদারি আইন এবং এটার নিবন্ধনটা বাধ্যতামূলক নয় এবং এই অংশীদারি ব্যবসায় সকল সদস্যের দায়টা অসীম থাকে। কিন্তু সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এই আইনটা হচ্ছে তোমার ভারতীয় আইন হচ্ছে 1907 এবং ব্রিটিশ আইন হচ্ছে 1990। এই 2টা আইন দ্বারা তোমার এই সীমিত অংশীদারি ব্যবসাটা পরিচালিত হয়। আর তোমার এই সীমিত অংশীদারি ব্যবসার নিবন্ধনটা বাধ্যতামূলক, এটা একটু মনে রাখবা। সীমিত অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক, কিন্তু এমনি সাধারণ অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়। এই সীমিত অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জনের দায়টা অসীম থাকে এবং হচ্ছে কি আরেকজনের দায়টা সসীম থাকে। তাহলে এই হচ্ছে আমাদের সাধারণ অংশীদার এবং সীমিত অংশীদার নিয়ে আলোচনা। এই সাধারণ অংশীদারকে আবার 2টি ভাগে ভাগ করতে পারে। এক হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, 2 হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কি? যে অংশীদারি ব্যবসাটা কোনো মেয়াদ থাকে না বা উদ্দেশ্য অর্জনের পরও এটা চলমান থাকে সেটাকে আমরা বলবো ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসাটা হচ্ছে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা লক্ষ্যকে টার্গেট করে তারা পরিচালনা করে, সেটাকে আমরা বলবো নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। যেটাকে আমরা 2টি ভাগে ভাগ করছি, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য। নির্দিষ্ট সময়ের জন্য যে অংশীদারি ব্যবসা গঠন করা হয় সেটাকে আমরা নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসা বলবো। আর নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে অংশীদারি ব্যবসা গড়ে ওঠে সেটাকে আমরা বলবো নির্দিষ্ট উদ্দেশ্য কেন্দ্রিক অংশীদারি ব্যবসা। এই হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসার প্রকারভেদ নিয়ে আলোচনা। আমাদের এখানে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তোমার, তারা যেহেতু 2 বছরের জন্য অংশীদারি ব্যবসাটা গঠন করছে সেজন্য আমরা বলতে পারি এটা নির্দিষ্ট মেয়াদের জন্য গঠিত অংশীদারি ব্যবসা। 9 নাম্বার, উদ্দীপকের জাহেদের দায় পরিশোধের পরিমাণ কেমন হবে? দেখো তাদের দায়ের পরিমাণ ছিল কত? তাদের দায়ের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা।
তারা তিনজন অংশীদার, তিনজনেরই দায়টাই অসীম। এবং এখানে চুক্তিতে কোনো উল্লেখ ছিল না দায়টা তারা কেমন হারে পরিশোধ করবে। যেহেতু কোনো কিছু উল্লেখ ছিল না, তাই আমরা সমহারে দায়টা কি করব, তোমার সমহারে তাদের মধ্যে দায়টা বন্টন করে দেব। তাহলে আমরা বলতে পারি 3 লক্ষ টাকা ছিল এবং 3 লক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করলে বলতে পারি একজনের দায়টা 1 লক্ষ টাকা পড়তাবে। তাহলে দেখো, যদি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে চুক্তিতে কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে আমরা অংশীদারদের মধ্যে লাভ লোকসানটা সমহারে বন্টন করব এবং ঋণের উপর 6% সুদ দেব, মূলধন এবং অতিরিক্ত মূলধনের উপর কোনো সুদ ধার্য করা যাবে না। তাহলে এই হচ্ছে তোমার অংশীদারি ব্যবসার চুক্তিতে যদি কোনো কিছু উল্লেখ না থাকে এই বিষয়ে আলোচনা। এবার আসো, এক মালিকানা ব্যবসায়ের মালিকের ব্যক্তিগত সুবিধা কোনটি? এক মালিকানা ব্যবসা মালিকের ব্যক্তিগত সুবিধা হচ্ছে স্বাধীনতা থাকবে। এরপর আসো, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত কোম্পানিকে কি বলে? রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে বা সংসদে বিশেষ আইন পাশ করে যেই কোম্পানি গঠন করা হয় আমরা সেটাকে বলবো বিধিবদ্ধ কোম্পানি। এরপর আসো, সনদপ্রাপ্ত কোম্পানি কোনটা? সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে তোমার সংসদে কোম্পানি আইন গঠনের পূর্বে দেশের রাজাদের বিশেষ অনুমতিক্রমে যে কোম্পানি গঠন করা হয় সেটাকে আমরা বলবো সনদপ্রাপ্ত কোম্পানি। আর হোল্ডিং কোম্পানি কোনটা? সাবসিডিয়ারি কোম্পানি কোনটা? একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝি। ধরো, এ কোম্পানি, বি এবং সি এই দুইটা কোম্পানির 51 ভাগ শেয়ার কি করছে? ক্রয় করে নিছে। 51 ভাগ শেয়ার ক্রয় করে নিছে কে? এই এ কোম্পানি। তাহলে এ কোম্পানি যদি অন্য কোনো কোম্পানির 51 ভাগের 50 ভাগের বেশি শেয়ার ক্রয় করে তাদের নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করে, আমরা সেই কোম্পানিকে বলবো হোল্ডিং কোম্পানি। এখানে এ কোম্পানি হচ্ছে এই দুইটা কোম্পানিকে কি করছে? নিয়ন্ত্রণ করছে। তাহলে এই এ কোম্পানি হচ্ছে যে নিয়ন্ত্রণ করছে ও হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর যারা নিয়ন্ত্রিত হচ্ছে এরা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আশা করছি তুমি কোম্পানির 4টা বিষয় নিয়ে বুঝতে পারছো। উদ্দীপকটা পরে 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিবন্ধনপত্র সংগ্রহ করে কয়েকজন বন্ধু একটি ব্যবসা চালাচ্ছে যার স্বাধীন সত্তা আছে। অতিরিক্ত মূলধন সংগ্রহ করতে তারা তাদের ব্যবসায়ের মালিকানার ধরন পরিবর্তন করেন। এখন তারা জনসাধারণকে তাদের শেয়ার ক্রয়ের জন্য আমন্ত্রণ জানাতে পারে। আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে প্রাথমিক অবস্থায় তারা কোন ব্যবসা সংগঠন পরিচালনা করছিল। দেখো, তারা প্রথমে কি করছে? নিবন্ধনপত্র সংগ্রহ করেই তারা হচ্ছে একটা স্বাধীন সত্তা আছে একটা কোম্পানি চালাচ্ছে, যেটা স্বাধীন সত্তা আছে, এবং তারা অতিরিক্ত মূলধন সংগ্রহ করার জন্য তারা হচ্ছে মালিকানার ধরন পরিবর্তন করছে। তাহলে আমাকে প্রাথমিক অবস্থায় যে কোম্পানিটা ছিল এটা কোন ধরনের? এই কোম্পানিটা কি করতে পারতো না? এরা হচ্ছে শেয়ার ক্রয়ের জন্য জনগণের নিকট আমন্ত্রণপত্র জানাতে পারতো না। দ্বিতীয়ত হচ্ছে তারা নিবন্ধনপত্র পাওয়ার পরে কি করছে? কাজ শুরু করছে। তাহলে আমরা বলতে পারি কি প্রাথমিক অবস্থায় যে সংগঠনটা ছিল এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরে কাজ শুরু করতে পারে এবং হচ্ছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের নিকট থেকে শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানাতে পারে না। তাহলে আমরা বলতে পারি প্রাথমিক অবস্থায় যে সংগঠনটা ছিল এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরপর আসো, অতিরিক্ত মূলধনের পাশাপাশি নতুন ব্যবসা থেকে তারা অধিক সুবিধা পাবে। কি কি সুবিধা পাবে আগে আমাকে একটু বলো। তারা যে নতুনটা মালিকানা পরিবর্তন করে নতুন একটা সংগঠন গঠন করছে ওটা কোন ধরনের সংগঠন? দেখো, তারা কিন্তু কি করতে পারে? আমন্ত্রণ জানাতে পারে, শেয়ার ক্রয়ের বা ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানাতে পারে। তাহলে এটা কোন ধরনের? এটা হচ্ছে তোমার পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি তারা প্রাইভেট থেকে পাবলিকে নিয়ে যাওয়ার পর কি কি সুবিধা পাবে? দেখো, মুক্ত শেয়ার হস্তান্তর করতে পারবে, অবশ্যই তারা জনগণের নিকট শেয়ার হস্তান্তর করতে পারবে। কিন্তু প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে যারা শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে কি করতে পারতো? শেয়ারগুলো হস্তান্তর করতে পারতো। কিন্তু এখন পাবলিক হওয়ার কারণে তারা জনগণের নিকটও অবাধে শেয়ারটা হস্তান্তর করতে পারবে। আইনি সীমাবদ্ধ থেকে তারা মুক্তি পাবে, জনগণের অধিক আস্থা অর্জন করবে। যখন তুমি পাবলিক লিমিটেডে যাবা তখন জনগণের আস্থাটাও বৃদ্ধি পাবে। তাহলে এই তিনটা সুবিধাটাই আমরা পাবো। সঠিক উত্তর গো। এবার আসো, সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কি? সমবায় সমিতি যারা উদ্যোগ গ্রহণ করে তাদের প্রধান কাজ হচ্ছে উপবিধি তৈরি করা। এই উপবিধি হচ্ছে সমবায়ের প্রধান দলিল। তাহলে সমবায় সমিতির প্রধান দলিল কি? উপবিধি বা বাইলস। তাহলে যারা সমবায় সমিতির উদ্যোক্তা আছে তাদের প্রধান কাজ হচ্ছে উপবিধি তৈরি করা। স্মারকলিপির মূলধন ধারার অন্তর্ভুক্ত বিষয়। স্মারকলিপির মোট 6টা ধারা আছে, এর মধ্যে একটা ধারা হচ্ছে এই মূলধন ধারা। এই মূলধন ধারার অন্তর্ভুক্ত বিষয় কোনগুলো? দেখো, মূলধনের পরিমাণ, শেয়ার সংখ্যা, শেয়ার মূল্য, এই তিনটাই হচ্ছে তোমার মূলধন ধারার অন্তর্ভুক্ত বিষয়। একটু আমরা তোমার স্মারকলিপির যে ধারাগুলো আছে এই ধারাগুলো একটু দেখো। স্মারকলিপির 6টা ধারা, এক হচ্ছে নাম ধারা, অবস্থান ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা এবং সম্মতি ধারা।
তাহলে এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি স্মারকলিপির ধারা নয়, তাহলে এই ছয়টার বাইরে যেটা থাকবে সেটা আমাদের সঠিক উত্তর। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে কোনটি স্মারকলিপির গুরুত্বপূর্ণ ধারা। গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে তোমার উদ্দেশ্য ধারা। উদ্দেশ্য ধারা হচ্ছে তোমার স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। এবার আসো, কোন দলিলটি কোম্পানির জনসনদ। কোম্পানির জনসনদ বলা হয় কোন দলিলকে, অথবা বার্থ সার্টিফিকেট বলা হয় কোন দলিলকে, নিবন্ধনপত্রকে। নিবন্ধনপত্রের মাধ্যমে একটা কোম্পানির কি হয়, আইনানুগত তাদের অস্তিত্ব লাভ করে। তাহলে আমরা বলতে পারি কোম্পানির বার্থ সার্টিফিকেট বা জনসনদ হচ্ছে নিবন্ধনপত্র। স্মারকলিপি কি, স্মারকলিপি হচ্ছে তোমার, স্মারকলিপিকে কোম্পানির সংবিধান বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে কোম্পানির এই স্মারকলিপি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে পরিমেল নিয়মাবলী। আর তোমার কার্যারম্ভের অনুমতিপত্র কি, কার্যারম্ভের অনুমতিপত্রটা পাওয়ার পর পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে। অন্যদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির এই কার্যারম্ভের অনুমতিপত্রের প্রয়োজন নাই, তারা নিবন্ধন পাওয়ার পরেই তারা কাজটা শুরু করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের কোম্পানির দলিল নিয়ে আলোচনা। এবার আসো, আরএক্স ফার্মা কোম্পানি লিমিটেড প্রতি বছর শেয়ার হোল্ডারদের নগদে 27% লভ্যাংশ প্রদান করে, কিন্তু এবছর প্রতিষ্ঠানের মুনাফা প্রত্যাশিত না হওয়ায় তারা সুনাম রক্ষার্থে লভ্যাংশ শেয়ার বন্টন করলেন। অর্থাৎ তারা প্রতি বছর নগদ লভ্যাংশ প্রদান করত, কিন্তু এবছর নগদ তাদের লাভটা কম হওয়ায়, মুনাফাটা কম হওয়ায় তারা কি করছে, সুনাম রক্ষার্থে লভ্যাংশ হিসাবে শেয়ার প্রদান করছে। একে কোন ধরনের শেয়ার বলা হয়? যেই শেয়ারটা তোমার নগদ লভ্যাংশের বিপরীতে প্রদান করা হয় আমরা সেটাকে বলবো বোনাস শেয়ার। তাহলে সঠিক উত্তর ক। মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়? মূল্যবোধ দ্বারা মানুষের আচরণ প্রভাবিত হয়। যে ব্যবসা সংগঠনের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কোন ব্যবসা সংগঠনের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, অথবা ভোটাধিকার দেওয়ার ক্ষমতা আছে কাদের? কোম্পানি সংগঠন এবং সমবায় সমিতির। এই অংশীদারির ক্ষেত্রে ভোটাধিকারের কোনো সিস্টেম নাই। তাহলে সঠিক উত্তর 2 ও 3। এরপর আসো, যে বিনিয়োগকারী শুধু লভ্যাংশ প্রাপ্তিকে গুরুত্বপূর্ণ মনে করে তার কাছে নিচের কোন শেয়ারটি উত্তম? অর্থাৎ যে বিনিয়োগকারীর কাছে লভ্যাংশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তার কাছে অগ্রাধিকার শেয়ারটা বেশি উত্তম। কেননা কারণ অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে তোমার তাদের লভ্যাংশের পরিমাণটা নির্দিষ্ট আকারে দেওয়া থাকে, এবং তারা হচ্ছে কি তোমার সাধারণ শেয়ারের ক্ষেত্রে কি থাকে না, এই লভ্যাংশটা তোমার নির্দিষ্ট হারে থাকে না, এবং অগ্রাধিকার শেয়ার মালিকরা সবার প্রথমে লভ্যাংশ পেয়ে থাকে, যার কারণে একজন তোমার লভ্যাংশ প্রাপ্তকে যারা গুরুত্ব মনে করে তাদের কাছে এই অগ্রাধিকার শেয়ারটাই গুরুত্বপূর্ণ, উত্তম। এরপর আছে 21 নম্বর। আসো, তারা শিমুল, দেখো তারা শিমুল, লিমন ও আবিদ সমপরিমাণ মূলধন দিয়ে একটা অংশীদারি ব্যবসা গড়ে তুলে শিমুল ব্যবসাটি পরিচালনা করে ব্যক্তিগত দেনার জন্য লিমন ও আবিদ আদালত কর্তৃক দেউলিয়া ঘোষণা হওয়ায়, আচ্ছা তারা একটু বলে আসছে, শিমুল, লিমন এবং আবিদ হচ্ছে সমপরিমাণ মূলধন দিয়ে একটা অংশীদারি ব্যবসা গঠন করছে। শিমুল ব্যবসাটি পরিচালনা করে ব্যক্তিগত দেনার জন্য লিমন ও আবিদ আদালত কর্তৃক তারা দেউলিয়া ঘোষণা হয়েছে, এবং তাদের ব্যবসাটি এখন অস্তিত্ব হুমকির মুখে। আমাকে প্রশ্ন জানতে চাইছে উদ্দীপকে বর্ণিত শিমুল কোন ধরনের অংশীদার। তাহলে শিমুল কোন ধরনের অংশীদার? তারা হচ্ছে কি, শিমুল হচ্ছে কি করে, এখানে শিমুল হচ্ছে ব্যবসা পরিচালনা করে এবং মূলধন দিছে। তাহলে যে অংশীদার ব্যবসায়ে মূলধন প্রদান করে এবং কি করে পরিচালনায় অংশগ্রহণ করে আমরা সেটাকে বলবো সাধারণ অংশীদার। তাহলে সঠিক উত্তর কি, শিমুল হচ্ছে সাধারণ অংশীদার। সীমাবদ্ধ অংশীদারকে যার দায়টা সীমিত, যার দায়টা বিনিয়োগকৃত মূলধনের মধ্যে সীমাবদ্ধ, সেটাকে আমরা বলবো সীমাবদ্ধ অংশীদার। আর গুমন্ত অংশীদারকে যে হচ্ছে তোমার মূলধন বিনিয়োগ করে থাকে কিন্তু পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করে না, সেটাকে আমরা বলবো ঘুমন্ত বা নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার। প্রতিবদ্ধ অংশীদার কি? প্রতিবদ্ধ অংশীদার হচ্ছে যে অংশীদারকে তোমার আমরা যদি যারা অংশীদার আছে, অংশীদারগণ যদি তৃতীয় কোনো ব্যক্তিকে ওই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় তখন আমরা তাকে বলবো প্রতিবদ্ধ অংশীদার। ধরো আমি যদি তোমাদের মধ্যে থেকে কোনো একজনকে যদি বলি তুমি হচ্ছে ইউনিকি স্কুলের একজন অংশীদার, তাহলে আমি যে তুমি কিন্তু অংশীদার নয়, এটা তুমি অংশীদার না হওয়া সত্ত্বেও তুমি যদি আমার কথাটাতে কি করো, মৌনতা অবলম্বন করো, তখন তোমাকে বলা হবে প্রতিবন্ধ অংশীদার। তাহলে তোমরা একটু অংশীদারদের প্রকারভেদগুলো ভালোভাবে জানবা। অংশীদারকে সাধারণত অংশীদারদের প্রকারভেদের মধ্যে 8 প্রকার রয়েছে, এখানে 4 প্রকার গেল। আর 4 প্রকার হচ্ছে
আপাতদৃষ্টিত অংশীদার। আপাতদৃষ্টিত অংশীদার হচ্ছে ও হচ্ছে কি করে ব্যবসা থেকে অবসর গ্রহণ করার পরও সে হচ্ছে ওই মূলধনগুলো উত্তোলন করে না, মূলধনগুলো উত্তোলন না করার কারণে তাকে হচ্ছে ব্যবসা থেকে ঋণ দেওয়া হয়, তাহলে ওই অংশীদারকে আমরা বলবো কি আপাতদৃষ্টিত অংশীদার। আরেকজন আছে আচরণ অনুমিত অংশীদার। আচরণ অনুমিত অংশীদার কেমন? যদি কোনো ব্যক্তির আচার আচরণ দ্বারা বোঝা যায় সে হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার, অথচ তিনি ওই প্রতিষ্ঠানের অংশীদার নয়, তার আচার আচরণে তার ভাবসাব দেখে মনে হচ্ছে তিনি ওই ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। তাহলে 6 প্রকার গেল। আর 2 প্রকার হচ্ছে আচরণ অনুমিত গেল, নামমাত্র গেল। আচ্ছা, আরেকজন হচ্ছে নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদারকে নামমাত্র অংশীদার হচ্ছে ও হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের পরিবর্তে সুনাম দিয়ে থাকে। তাহলে আমরা 4 প্রকার ছিল। আর 5 হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার, দৃষ্টিতে অংশীদার। 6 হচ্ছে নামমাত্র অংশীদার। 7 হচ্ছে আচরণ অনুমিত অংশীদার। আর 8 হচ্ছে কর্মী অংশীদার। তাহলে দেখো এই কর্মী অংশীদার হচ্ছে ও ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন দেয় না, মূলধনের বিপরীতে সে কি করে শ্রম দিয়ে থাকে, তার অভিজ্ঞতাকে কাজে লাগায়, তাহলে আমরা তাকে বলবো কর্মী অংশীদার। তাহলে এই 8 প্রকার অংশীদার নিয়ে তোমাদের একটু মাথায় কনসেপ্টটা রাখতে হবে, এরপরে তোমরা সৃজনশীল আসলে সেটাও লিখতে পারবা। সাধারণ অংশীদার মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে। সীমাবদ্ধ অংশীদার এর দায় হচ্ছে সীমিত থাকে, মূলধন পর্যন্ত সীমিত থাকে। গুমন্ত অংশীদার সে গুমাই থাকে, সে হচ্ছে পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু সে মূলধন দিয়ে থাকে। প্রতিবদ্ধ অংশীদার, আমি যদি তোমাকে কোনো অংশীদার যদি কোনো তৃতীয় ব্যক্তিকে অংশীদার হিসেবে পরিচয় করাই দেয়, সে তার জানার পরে যদি মৌনতা অবলম্বন করে তাকে আমরা বলবো প্রতিবদ্ধ অংশীদার। আপাতদৃষ্টিত অংশীদারকে ও হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করছে কিন্তু তার মূলধনটা এখনো উত্তোলন করে নাই, তাকে আমরা বলবো আপাতদৃষ্টিত অংশীদার। নামমাত্র অংশীদার হচ্ছে ও হচ্ছে তোমার মূলধনের বিপরীতে সুনাম দিয়ে থাকে। আচরণ অনুমিত অংশীদার হচ্ছে তার ভাবসাব দেখে মনে হয় সে ওই ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার কিন্তু অথচ সে ওই প্রতিষ্ঠানের অংশীদার নয়, তার আচার আচরণ দেখে যদি অংশীদার মনে হয় সেটাকে আমরা বলবো আচরণ অনুমিত অংশীদার। কর্মী অংশীদার সে হচ্ছে তোমার মূলধনের বিপরীতে শ্রম দিয়ে থাকে বা তার অভিজ্ঞতাকে কাজে লাগায়। তাহলে এই 8 প্রকার অংশীদার যদি তোমরা ভালোভাবে মাথায় রাখতে পারো, সিকিউ এমসিকিউ দুইটাই তোমরা পারবা। এরপর আসো উদ্দীপকে উল্লেখিত ব্যবসাটি কিভাবে বিলোপ সাধন করবে। দেখো এই ব্যবসা প্রতিষ্ঠানটি কি হয়েছে, তারা দুজন হচ্ছে কি, তাদের এখানে 3 জন অংশীদার ছিল, এর মধ্যে লিমন এবং আবিদ দুজনই হচ্ছে দেউলিয়া হয়ে গেছে। তাহলে দুজনে যদি দেউলিয়া হয়ে যায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানটি বাধ্যতামূলকভাবে কি হবে, বিলুপ্তি ঘটবে, বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হবে। বাংলাদেশে কত সালে পরিবেশ সংরক্ষণ বিধিমালা প্রচলিত আছে? বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ বিধিমালা হচ্ছে 97। বিধিমালা হচ্ছে 97। একটু দেখো, আমি যদি একটু বিষয়গুলো লিখে দিই। বাংলাদেশের পরিবেশ আইন হচ্ছে 1995, আইন হচ্ছে 1995 আর বিধিমালা হচ্ছে 97, নীতিমালা হচ্ছে 99 আর পরিবেশ আদালত আইন, পরিবেশ আদালত আইন হচ্ছে 2000। তাহলে এই 4টা বিষয় একটু মাথায় রাখতে হবে। পরিবেশ আইন কত? পরিবেশ সংরক্ষণ আইন 1995, বিধিমালা বললে 97, নীতিমালা বললে 99, আদালত আইন 2000। তাহলে এইভাবে একটু তোমরা মনে রাখবা। নিচের কোনটি ব্যবসায়ী সামাজিক দায়িত্ব? ব্যবসায়ী সামাজিক দায়িত্ব কোনটা? ব্যবসায়ী সামাজিক দায়িত্ব উন্নত প্রযুক্তি ব্যবহার নয়, সম্পদের উপযুক্ত ব্যবহার নয়, বেকার সমস্যা সমাধান তাও নয়, সরকারের রাজস্ব বৃদ্ধি করে, এটা হচ্ছে তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব। 25 এবং 26তম প্রশ্নের উত্তর দাও। পহেলা বৈশাখে ইলিশের চাহিদা বৃদ্ধি পায়, তাই মাছ ব্যবসায়ী মিস্টার হাসিব অতিরিক্ত মুনাফার আশায় কয়েক মাস আগেই থেকেই ইলিশ মাছে এক প্রকার রাসায়নিক পদার্থ দিয়ে হিমাগারে সংরক্ষণ করেন। উদ্দীপকে বর্ণিত মিস্টার হাসিবের কাজটি নিচের কোন বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ? দেখো তিনি হচ্ছে রাসায়নিক পদার্থ ব্যবহার করছে, তার কাজটি নৈতিকতার অসঙ্গতিপূর্ণ। উদ্দীপকে উল্লেখিত অবস্থা মোকাবেলায় একজন দায়িত্বশীল ব্যবসায়ীর করণীয় কি? একজন দায়িত্বশীল ব্যবসার করণীয় মজুদ বাড়ানো, না মনোভাব পরিবর্তন করা এবং স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা। তাহলে 2 ও 3 সঠিক উত্তর।
বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ কি? বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ হচ্ছে এক মালিকানা ব্যবসা হচ্ছে তোমার ঝুঁকিটা স্বল্প, তারপর হচ্ছে তোমার নমনীয়তার সুযোগ থাকে, যে কোনো পরিস্থিতিতে এক মালিকানা ব্যবসা কি করা যায়, খাপ খাইয়ে নেওয়া যায়। এই দুইটার কারণে বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে আছে। সঠিক উত্তর 1 ও 3। কোন ধরনের শেয়ার জনসাধারণের নিকট বিক্রি করা হয় না? তোমার বিলম্বিত শেয়ারটা জনসাধারণের নিকট কি করা হয় না, ইস্যু করা হয় না। কারণ কি? কারণ হচ্ছে তোমার এই বিলম্বিত শেয়ার থেকে লভ্যাংশ পাওয়া যায় সবার শেষে। এটা হচ্ছে বিলম্ব করে বা দেরি করে কিনে লভ্যাংশ নেয়, যার কারণে তোমার এটা জনসাধারণের নিকট ইস্যু করা হয় না। সাধারণত প্রবর্তক যারা রয়েছেন তারা হচ্ছে এই বিলম্বিত শেয়ারটা ক্রয় করে থাকে, যেহেতু তারা সবার শেষে মুনাফা নেয়, যার কারণে জনগণের নিকট তারা এই শেয়ারটা ইস্যু করে না। 29 নম্বরে আসো, অংশীদারি ব্যবসার নিবন্ধন। অংশীদারি ব্যবসার নিবন্ধন কেমন? আমরা পড়ছিলাম অংশীদারি ব্যবসার নিবন্ধনটা বাধ্যতামূলক নয়, তাহলে আমরা বলতে পারি ঐচ্ছিক। কিন্তু যদি বলে সীমিত অংশীদারি ব্যবসার নিবন্ধন কেমন? সীমিত অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক, এটা একটু মাথায় রাখবা। আমাদের সর্বশেষ এমসিকিউ, কোন ব্যবসায়ের মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? কোন ব্যবসায়ের মালিকানা এবং ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে তোমার মালিকানা এবং ব্যবস্থাপনা হচ্ছে কি, অবিচ্ছেদ্য। তাহলে এই ছিল আমাদের রাজউক উত্তরা মডেল কলেজের তোমার নির্বাচনীমূলক পরীক্ষা, তাদের যে এমসিকিউগুলো হয়েছে সেগুলোর উত্তর আমি চেষ্টা করেছি 30টা প্রশ্ন 30টা এমসিকিউ তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবা। পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।